নমস্কার বন্ধুরা, নর্থ ইস্টের সব থেকে পুরনো জঙ্গি সংগঠন আলফা এরা রীতিমতন ভারত সরকারের সামনে ফাইনালি সারেন্ডার করলো এবং চীন আর পাকিস্তানের বিরাট একটা লোকসান হলো। কিভাবে সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। দেখুন, এই যে সারেন্ডার করেছে না, এটা একদিনের প্রসেস না, এটা প্রায় 44 বছর ধরে এই কর্মকাণ্ডটার একটু একটু করে এগিয়েছে। এরা 44 বছর ধরে আতঙ্ক মাছিয়ে রেখেছিল বিশেষত আসামে, কিন্তু এইবার তাদের আত্মসমর্পণ করতে কেন্দ্রীয় সরকার বাধ্য করেছে। এই উলফার পিছনে পাকিস্তানের আইএসআই এবং চীনের প্রচ্ছন্ন মদত ছিল এবং এই মদতটা তারা করতো একটা প্রক্সি ওয়ারের মাধ্যমে। এই উলফা নর্থ ইস্টে কিডন্যাপিং করতো, কিলিং করতো, এক্সটর্শন করতো, আরো একাধিক কিছু হতো। ভারত সরকার এই উলফার এগেইনস্টে মেনলি 3টে অপারেশন চালায়, একটা বজরং, আর একটা হলো রিহানো 1 এবং রিহানো 2। কিন্তু নর্থ ইস্টে এই যে আস্তে আস্তে টেরোরিজম, ইনসার্জেন্সি যেটাই বলেন না কেন সেটা কমছে, তার ফলে কয়েকটা দেশ মারাত্মকভাবে এক্সাইটেড হচ্ছে। তার মধ্যে মেইন দুটো দেশ হচ্ছে জাপান এবং সিঙ্গাপুর। এরা বিলিয়ন্স অফ ডলারের ইনভেস্টমেন্ট নিয়ে বসে আছে যে নর্থ ইস্ট শান্ত হলেই আমরা ইনভেস্ট করব। নর্থ ইস্টকে 2014 পর আমরা কিন্তু শান্ত হতে দেখেছি, কিন্তু হুট করে মণিপুরে একটু অবস্থা খারাপ হয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো ব্যাকওয়ার্ডে চলে গেছিল। কিন্তু এই উলফা জঙ্গি সংগঠন, তারপর আজ থেকে 2 মাস আগে মণিপুরের ইউএনএলএফ বলে একটা জঙ্গি সংগঠন আছে, 2020-তে বোডো জঙ্গি সংগঠন ছিল, এরা সবাই সারেন্ডার করেছে। এই জঙ্গিগুলোর পিছনে যেমন পাকিস্তান, চাইনার মদত ছিল, তার সাথে সাথে এনজিও, মিশনারি গ্রুপ এদেরও হেল্প ছিল। এই জঙ্গি গোষ্ঠীগুলো ড্রাগ র্যাকেট চালাতো এবং নর্থ ইস্টে একটা ড্রাগ ট্রায়াঙ্গেল পর্যন্ত তৈরি হয়ে গেছিল। এই উলফাকে আমাদের প্রতিবেশী দেশগুলো কিভাবে হেল্প করতো একটু শুনে নিন। চীন পাকিস্তানের কথা তো বলেছি, বাংলাদেশও একটা সময় হেল্প করতো, ভুটানও মাঝে মাঝে হেল্প করতো, নেপালও হেল্প করতো, মায়ানমারও হেল্প করতো। আমি বারবার বলেছি যে মণিপুরে যে প্রবলেমটা বর্তমানে ক্রিয়েট হচ্ছে তার সলিউশন মায়ানমারে আছে। মায়ানমার শান্ত হলে মণিপুরও শান্ত হয়ে যাবে। বাংলাদেশে যখন ইসলামিক সরকার দ্বারা শাসিত হতো তখন এই উলফার একজন বড় নেতা অনুপ চেতিয়া সে বাংলাদেশে পালিয়ে গেছিল। তারপর 2015 সালে ভারত সরকার বাংলাদেশের সহযোগিতায় এই অনুপ চেতিয়াকে ভারতে ফিরিয়ে আনে। যখনই আসাম রাইফেলস এই উলফাদের তাড়া করত, তখন এরা সামহাউ ইল্লিগালি ভুটানে ঢুকে সেখানকার জঙ্গলে আশ্রয় নিত। এখানে যদিও ভুটানের সরকারের কোনো দোষ নেই। মাঝে মাঝে এরা নেপাল পালাতো এবং নেপালে গিয়ে এরা পাকিস্তানের সাথে সহযোগিতা করতো, ওখানে আইএসআই এর থেকে টাকা নিত, অস্ত্র নিত। এরা সামটাইমস মায়ানমারেও চলে যেত। এবং সব থেকে বড় কথা কি জানেন, এই যে আলফা আছে এই সংগঠনের হেড হচ্ছে পরেশ বড়ুয়া। এই পরেশ বড়ুয়া এখন কোথায় আছে জানেন? ইউনান প্রদেশে। আর এই ইউনান প্রদেশটা কোথায় জানেন? চীনে। তারপর আই থিঙ্ক আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না যে নর্থ ইস্টের ইনসার্জেন্সির কারণগুলো কি। এবার আপনি বলতে পারেন যে চীনের ক্ষেত্রে আপনারা এরকম দোষ কেন লাগান? এটা আপনারা সারাক্ষণ একটা কন্টিনিউয়াস ব্লেমিং করেন চায়নাকে। আপনার মনে হতে পারে আপনি চায়নার প্রতি ভালোবাসা থাকতেই পারে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি হামাসকে যেমন আর্মস প্রোভাইড করছে চায়না, এর প্রমাণ তো আছে, আপনারা কম বেশি জানেন। ভারতের নর্থ ইস্টের প্রবলেম সেটাও সামহাউ চায়নার করা, মায়ানমারের প্রবলেম সেটাও চায়নার করা। ইভেন আইএস মানে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, সেই জঙ্গি সংগঠনের যারা অস্ত্র সাপ্লাই করত তার মধ্যে মেইন অস্ত্র সাপ্লাই ছিল চায়না এবং 40% অস্ত্র এই চায়না থেকেই আসতো, কিন্তু সেটা ইল্লিগালি। তাদের সরকার বলতো আমরা তো কোনো করিনি, ওটা ইল্লিগালি চলে গেছে, সো আমরা কি করব। কিন্তু আমরা সবাই জানি যে ইল্লিগালি আসা অত সহজ না যদি না সরকারের মদত থাকে। এর সাথে সাথে আরো একটা জিনিসের কথা বলা হয়েছে। আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন যে এই যে নর্থ ইস্টের জঙ্গি সংগঠনগুলো আছে না, এদের মেইন দাবি দেওয়া হচ্ছে এটা যে আমাদের এরিয়াতে অন্য মানুষরা যেন বসবাস না করতে পারে। তার মানে মেইনলি কিন্তু এখানে বাংলাদেশের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইল্লিগাল মিগ্রেন্ট এই নর্থ ইস্টে এসে বসছে। আসামেও সেরকম হয়েছে। তো এরপর যে নেক্সট ক্র্যাকডাউনটা হবে মোস্ট প্রবলি আমার যেমন হচ্ছে সেটা ইল্লিগাল বাংলাদেশি মাইগ্রেন্টদের উপর হবে যারা নর্থ ইস্টে বসবাস করছে এবং প্রচুর অপরাধের সাথে তারা যুক্ত আছে। চীন এই নর্থ ইস্টে একটা অদ্ভুত ড্রাগের সাপ্লাই চেইন গড়ে তুলেছিল, যার ফলে ইন্ডিয়াকে ভিতর থেকে ভাঙার ট্রাই করছিল এবং এই উলফা সারেন্ডার করার ফলে তাদের সেই সাপ্লাই চেইন ভেঙে যাবে। তারা যে ভারতের ভিতরকার খবরগুলো রাখতো সেই ইন্টেলিজেন্সের যে চেইনটা ছিল সেটাও ভাঙবে। তাদের যে টেরর ফাইন্যান্সিং করতো, যেটা শুধুমাত্র নর্থ ইস্টে না, নর্থ ইস্ট টু কাশ্মীর টু সাউথ ইন্ডিয়া সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল, তারও একটা বড় লোকসান হবে। এইদিকে জাপান নর্থ ইস্টে অলরেডি $2 বিলিয়ন ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করে দিয়েছে। যখন উলফা সারেন্ডার করলো কালকে, তখন হঠাৎ করে সিঙ্গাপুর থেকে একটা টুইট চলে আসে, তাদের একটা প্রেস বিবৃতি চলে আসে যে ভারতের ইন্টারনাল যে ব্যাপারটা চলছে, উলফা যে সারেন্ডার করেছে এটা খুবই একটা দারুণ জিনিস, নর্থ ইস্ট শান্ত হচ্ছে, এটা ইনভেস্টমেন্টের জন্য ভালো এবং আমরা ইনভেস্ট করতে রেডি। অ্যান্ড আপনি জানেন সিঙ্গাপুরের ইনভেস্টমেন্ট কত বড় বড় হয়। ভারতে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টার, ওয়ান অফ দ্য বিগেস্ট রেমিটেন্সেস যেখান থেকে আসে সেটা
ক্যাপিটালটা কিন্তু সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর কিন্তু নর্থ ইস্টে যখন বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করবে তখন নর্থ ইস্টের ছবি পাল্টে যাবে। এবং এই যে ইনসার্জেন্সি গ্রুপগুলো সারেন্ডার হচ্ছে, এগুলো আপনার কি মনে হয় যে এগুলো ফ্রিতে হয়ে যাচ্ছে? ওদের হঠাৎ করে একদিন সকালবেলা উঠে মনে হলো যে ঠিক আছে আমরা লড়াই করবো না, এবার অস্ত্রকে না। 2014 পর থেকে যেভাবে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হয়েছে, যেভাবে রোড কানেকশন নর্থ ইস্টে হয়েছে, যেভাবে রেল কানেকশন নর্থ ইস্টে হয়েছে, যেভাবে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হয়েছে, যেভাবে ট্যুরিজমের ডেভেলপমেন্ট হয়েছে, তাতে তারা বাধ্য হয়েছে। বিকজ তারা সাধারণ মানুষের থেকে আলাদা পড়ে গেছিল। সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট করছিল না। সাধারণ মানুষ বলছিল যে আমাদের তো ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের তো কোনো অভাবের অভিযোগ রাখছে না, আমরা তো মেইন স্ট্রিম ইন্ডিয়ার সাথে যুক্ত হচ্ছি, তো আমাদের ইনসার্জেন্সি করার দরকার কি? এবং এর প্রমাণ আমি আপনাকে এখন জলজান্ত ভাবে দেব। সেই প্রমাণগুলো আপনি ক্লিয়ার ভাবে শুনতে থাকুন। দেখুন, একসময় চাইনা বলতো যে ভারতের নর্থ ইস্ট ইজ মোস্ট নেগলেক্টেড, মানে সব থেকে কেউ নজরই দেয় না, এটা চীন বলতো। আর এখন 2023-এ এসে ওয়ার্ল্ড ব্যাংক তারা বলছে ভারতের যে নর্থ ইস্ট আছে এই জায়গাটা বর্তমানে একটা হিউজ ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে যাচ্ছে। একসময় নর্থ ইস্টে এয়ারপোর্ট ছিল মাত্র 9টা, এখন সেটা বেড়ে হয়ে গেছে 17টা। একসময় ইনসার্জেন্সি লেভেল খুব ছিল, কিন্তু 2023-এর রিপোর্ট হিসেবে এখানে 74% ড্রপ এসছে ইনসার্জেন্সির ব্যাপারে। জাস্ট লাইক কাশ্মীর, 97% রিডাকশন এসছে সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস, 90% রিডাকশন এসছে সিকিউরিটি ফোর্সের যে ক্যাজুয়ালিটি হতো সেটাতে। নর্থ ইস্টে বর্তমানে 191টা হায়ার এডুকেশন ইনস্টিটিউট হয়েছে। এগুলো কিন্তু আমি সমস্ত 2014 থেকে 2023-এর মধ্যে বলছি। 193টা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হয়েছে, 12টা মেডিকেল কলেজ হয়েছে। বিজনেসের জন্য হিউজ লেভেলের ইনফ্রাস্ট্রাকচার সেন্ট্রাল গভর্নমেন্ট করছে। লুক ইস্ট পলিসির মাধ্যমে আমরা নর্থ ইস্টকে ঢেলে সাজাচ্ছি। ভারত মায়ানমারের সাথে নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য কালাদান প্রজেক্ট করছে, বাংলাদেশের মাঝখান থেকে রাস্তা নিয়ে যাচ্ছে। লুক ইস্ট পলিসির মাধ্যমে আমরা নর্থ ইস্টের থেকে পুরো মায়ানমার পর্যন্ত একটা রাস্তা তৈরি করছি। এই সমস্ত কর্মযোগ্যই কিন্তু দারুণভাবে চলছে। সো এবার এটাই দেখার যে নর্থ ইস্টে ডেভেলপমেন্ট হচ্ছে, তবেই হয়তো সারা ভারতবাসী খুশি হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।